হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর সিবিএসসি বোর্ড সিলেবাসভুক্ত কবিতা পল্লীকবি জসীমউদ্দিন রচিত ব্যথার বাঁশি। এই পল্লীকবি জসীমউদ্দিন বাংলার প্রকৃতি, মানুষ, লোকজীবন বাংলা সাহিত্যের আঙিনায় জীবন্ত হয়ে ধরা দিয়েছিল। যে কবির লেখনীতে তিনি হলেন কবি জসীমউদ্দিন। যেহেতু শহরের বাইরে থাকা প্রকৃতিকে তিনি নিয়ে এসে তুলেছেন তার লেখনীর মধ্যে, তাই তাকে আখ্যা দেওয়া হয়েছে পল্লীকবি। এই পল্লীকবি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায়। কবি পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। তার আগে তিনি যখন দশম শ্রেণীতে পড়েন তখন তিনি কবর কবিতাটি লিখে তিনি কিন্তু সুনাম অর্জন করেন এবং মানুষের কাছে পরিচিত হন। এই জসীমউদ্দিন রচিত কবিতা ব্যথার বাঁশি। সাহিত্য কীর্তির জন্য কবি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, ইউনেস্কো পুরস্কার পেয়েছেন ইত্যাদি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই পল্লীকবি জসীমউদ্দিন। পল্লীকবি তার নাম দেওয়া হয়েছে যেহেতু পল্লীকে নিয়েই তিনি সমস্ত কবিতা এবং সমস্ত কবিতা গল্প লিখেছেন, তাই তাকে পল্লীকবি আখ্যা দেওয়া হয়েছে। কবির নাম জসীমউদ্দিন। এই জসীমউদ্দিন একজন পল্লীকবি। তার এই ব্যথার বাঁশি কবিতাটি নকশিকাঁথার মাঠ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ব্যথার বাঁশি কবিতাটির মধ্যে যেটি তুলে ধরা হয়েছে সেটি গ্রামের দুই মাস্তুতো ভাই বোন রূপাই এবং সাজু, দুজন দুজনকে ভীষণভাবে ভালোবাসে। বিয়েও হয় তাদের, কিন্তু গ্রামে জমিজমা নিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে রূপাই কিন্তু সেই ঝামেলায় জড়িয়ে তাকে পালিয়ে যেতে হয়। বিয়ে হওয়ার পরেও সাজু কিন্তু শ্বশুরবাড়িতে অনেক দিন থাকার পরে গ্রামের মানুষ দেখে সাজু কতদিন আর এখানে একাকী জীবনযাপন করবে, তাই তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। বাপের বাড়িতে গিয়ে সাজু কাঁথা সেলাই করতে থাকে এবং এমন ধরনের কাঁথা সেলাই করে যেটা দিয়ে তার জীবনের যে প্রেমের ছবি সেটা ফুটিয়ে তোলা হয়েছে ওই কাঁথার মধ্যে। সাজু সবসময় কাঁথা সেলাই করে এবং তার জীবনের সমস্ত ছবি ফুটিয়ে তোলে ওই কাঁথার মধ্যে, যে কাঁথাটির নাম দেওয়া হয়েছে নকশিকাঁথা। এই নকশিকাঁথা সেলাই করে চোখের জল ফেলে আর রূপায়ের কথা চিন্তা করে তার জীবন কাটে। শেষবেলায় তিনি বাড়িতে বলেন, মানে সাজু বাড়িতে বলেন যে যখন সে মারা যাবে তখন যেন এই নকশিকাঁথাটা তার কবরে বিছিয়ে দেওয়া হয়, কারণ রূপায় যখন ফিরবে তখন বুঝতে পারবে সে কতটা ভালোবাসত তাকে। তাই এই সাজু বলেছে তার আত্মীয় স্বজনকে, এই কাঁথাখানে বিছাইয়া দিও আমার কবর পরে, ভোরের শিশির কাঁদিয়া কাঁদিয়া এরই বুকে যাবে ঝরে। সে যদি আর ফিরে আসে কভু তার নয়নের জল, জানি জানি মোর কবরের মাটি ভিজাইবে অবিরল। মানে তার ভালোবাসার এতটা গভীর ছিল যে ভালোবাসার জন্যই, প্রচণ্ড ভালোবাসার জন্যই এমন কথা বলতে পেরেছে সাজু। বহুদিন পরে রাতের অন্ধকারে রূপায় ফিরে আসে রুগ্ন শরীর নিয়ে এবং সকালবেলা গ্রামের মানুষ দেখে ওই রূপাই সেই নকশিকাঁথাটি গায়ে নিয়ে তার কবরের জলে, মানে কবরের উপরে শুয়ে আছে এবং চোখের জলে কবরের মাটি ভিজিয়ে দিচ্ছে। কবরের উপর রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হাই, সারা গায়ে তার জড়ায় রয়েছে সে নকশিকাঁথা। আজও গায়ে লোকে বাজায়, বাঁশি বাজাইয়া গায় এ করুণ গাথা। এই করুণ মানে তাদের জীবনের যে ব্যথা সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে এবং সেখানকার মানুষ কিন্তু সেভাবে সেই করুণ কাহিনী আলোচনা করছে। আখ্যান বা গল্প এটুকুই সরল রৈখিক, মানে সাজু এবং এই যে দুজনের প্রেম, তো দুই তরুণ তরুণীর রূপাই এবং সাজুর প্রেমকে ঘিরে এই কবিতা ব্যথার বাঁশি। কারণ আমরা সবাই যে নিজের ব্যথার কথা অন্যকে বলতে পারি এমনটা নয়, রূপাই বা সাজু তাই বলতে পারেনি, তাই রূপাই কিন্তু বাঁশি বাজিয়ে তার মনের ব্যথা প্রকাশ করেছে।
এই কবিতাটি আমাদের নিজের অন্তরের অন্তঃস্থল স্পর্শ করে, কারণ এই রূপায়ের দুঃখ বা সাজুর দুঃখ যেন আমাদের অন্তরকে কাঁদিয়ে তোলে, এরকমই একটা কবিতা। দেখো কবিতার মধ্যে কবি কি বলতে চেয়েছেন, আমি যেটা বললাম সেটাই কবি বলতে চেয়েছেন। রূপাই আর সাজু দুই মাসতুতো ভাই বোন, তাদের প্রেম কাহিনী হলো এই ব্যথার মাসি। মাঠের রাখাল বেদনা তাহার, আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। তো সেই যে গ্রামের রাখাল যে রূপাই, তার ব্যথা কি আমরা বুঝতে পারি? যতটুকু বাঁশির মধ্যে প্রকাশিত হয় বা যতটুকু সে প্রকাশ করে ততটুকুই বুঝতে পারি, কিন্তু মুখের মধ্যে সে কোনো কিছুই বলতে পারে না বা বোঝাতে পারে না। যেটা করে সেটা বাঁশির মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে চারিদিক ছড়িয়ে দেয়। আমাদের ব্যথা কেতাবেতে লেখা, পড়িলেই বোঝা যায়। আমরা যে ব্যথা অনুভব করি সেটা আমরা বইতে লিখি, আর বইটা পড়লেই আমাদের ব্যথা বোঝা যায়। কেতাব কথার অর্থ হলো বই। কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়, যে লেখে বেদনা সে বুঝো বাঁশিতে, কেমনে দেখাবো তাই। যে লেখে বেদনা সে বুঝো বাঁশিতে, সেই মাসি বাজছে যেটা, যে লিখতে পারে না, যে বাঁশির মাধ্যমে প্রকাশ করছে, কেমনে দেখাবো তাই। তার যে অন্তরের ব্যথা সেটা কেমন করে দেখাবো, এটা কবি বলছেন। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। যাদের ব্যথা অনন্তকাল ধরে অন্তরের মধ্যে রয়ে গেছে, তাদের ব্যথা, যাদের ব্যথা বইতে লেখা নেই, কোনো কেতাবেতে লেখা নেই, কোনো খাতায় লেখা নেই, তাদের ব্যথা কী করে বোঝা যাবে? অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে, শুধু বেদনাটা বুকে ভেতরে রয়েছে, বাইরে প্রকাশিত হয়নি। বাঁশির মাধ্যমে যতটুকু সম্ভব সে প্রকাশ করেছেন। এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান পেতে রহি, কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। কি করে তার ব্যথা এখানে বলছে, সে ব্যথাকে আমি কেমনে জানাবো, আমার ব্যথা আমি কেমনে জানাবো। মাটিতে কান পেতে শুনলে, তবুও মাটিতে কান পেতে রহি, কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মাটির প্রাণ কি বলছে তাই বোঝার জন্য কিন্তু মাটিতে কান পেতে থাকি, কি বলছে, কি দুঃখ কথা জানাচ্ছে রূপাই এবং সাজু। পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে, কান পেতে রহি কভু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মাটির প্রাণ কি বলছে সেই জন্য কান পেতে শুনি, অর্থাৎ তার বাঁশির আওয়াজ শুনি। মোরা জানি খোঁজো বৃন্দাবনেতে ভগবান করে খেলা। আমরা জানি যে ভগবান বৃন্দাবনে খেলা করে, মানে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খেলা করে, বাঁশি বাজিয়ে তার মনের দুঃখ প্রকাশ করে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। আমরা রাজা বাদশার সুখ দুঃখটাকে নিয়ে আমরা কথার মেলা গড়ে বই রচনা করেছি, কিন্তু যে গোঠের রাখাল, যে মাঠের রাখাল, যে বাঁশি বাজিয়ে তার দুঃখ বেদনা প্রকাশ করে, তার ব্যথার কথা আমরা কিন্তু কেতাবে লিখে রাখিনি, বা বইতে আমরা কেউ পড়ে যে বুঝতে পারবে সেটা আমরা করিনি। এটা কবি বলতে চেয়েছেন। পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হায়, যাহাদের কথা আদৌ বোঝা যায় আদৌ নাই বোঝা যায়। পল্লীর কোলে অর্থাৎ গ্রামের কোলে, গ্রামের মানুষ সহজে তাদের ব্যথার কথা প্রকাশ করতে পারে না, যেটা সাজু এবং এই ছেলেটি, অর্থাৎ সাজু এবং দুই তরুণী রূপাই এবং সাজু যা মুখে প্রকাশ করতে পারেনি। কারণ গ্রাম বাংলার বুকে যে সকল ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে তারা এরকমই চাপা স্বভাবের হয়, বা মুখ ফুটে কিছু বলতে পারে না, পরিষ্কার করে কাউকে কিছু বোঝাতে পারে না। পল্লীর কোলে নির্বাসিত এই দুই ভাই বোনগুলো হয়, যাহাদের কথা আদৌ বোঝা যায় আদৌ নাহি বোঝা যায়। তাহাদের এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, কি করি আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বল। কি করে আমি বাঁশির মধ্য দিয়ে তা প্রকাশ করব, সেই বল আমি কি করে বোঝাবো। আমাদের দুজনের রূপা এবং সাজুর যে ব্যথা সেটা বাঁশির মধ্য দিয়ে কি করে প্রকাশ করব। কি করে আমি দেখাইব তাহা, কোথা পাবো সেই বল। সে বন বিহগ কাঁদিতে জানে না। বন বিহগ, বিহগ মানে পাখি, বনের বিহগ মানে বনের পাখি কাঁদতে জানে না। এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, অর্থাৎ গোটের রাখাল বা এখানে রূপায়ের কথা বলা হয়েছে। সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, ব্যাধের সায়ক বুকে বিধিয়াছে জানে না এ বেদনায়। ব্যাধের সায়ক, ব্যাধ যে পশু শিকার করে, ব্যাধ যার পশু শিকার করে জীবন কাটে, সেই ব্যাধের যে তীর যার বুকে বুঝেছে সেই শুধু ব্যথাটা বুঝতে পারে। কারণ আমি যদি নিজে ব্যথা ভোগ করি তবেই আমি অন্যের ব্যথাটা অনুভব করতে পারবো, এটাই কবি এখানে বলতে চেয়েছেন।
যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। এরকম করে যে কবিতাগুলো আছে বা লাইনগুলো আছে, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে কেউ তার মনের কথা বোঝাতে পারে না, বা বাঁশির মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয় অনেককেই বোঝাতে পারে না। মনের কথা যারা বলতে পারে না, বাঁশিতে গান হয়ে সেটা ঝরে পড়ে। ব্যাধের সহায়ক বিধি আছে জানে তার বেদনায়, যার বুকে ব্যাধের তীর বিঁধেছে সেই শুধু তার বেদনাটা বুঝতে পারে। অর্থাৎ আমি যদি চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যত না বিষে বুঝিবে সে কিসে কবু আসে বিষে দংশে নিজারে। যাকে কোনো বিষাক্ত সাপ দংশন করেনি, তার জ্বালা যন্ত্রণা যে কতটা সে অন্য কেউ বুঝতে পারবে না, একমাত্র যাকে ওই সাপে দংশন করেছে সেই শুধু বুঝতে পারবে। তাই এখানে বলেছেন যে তার ব্যথা, অর্থাৎ রূপায় ও সাজুর ব্যথা, রূপায় যে বাঁশি বাজিয়ে প্রকাশ করছে সেটা শুধু রূপায় ছাড়া অত ভালো করে কেউ বুঝতে পারবে না। যে দুঃখী সেই শুধু বুঝতে পারবে। অর্থাৎ আমি যদি ভুক্তভোগী হই তাহলে আমি রূপায়ের দুঃখ বুঝতে পারবো, এটাই কবি বলতে চেয়েছেন। বাজায় রূপায় বাঁশিটি বাজায় মনের মতন করে, সে ব্যথা সে বুঝে ধরিতে পারেনি, সে ব্যথা বাঁশিতে করে ঝরে। বাজায় রূপায় বাঁশিটি বাজায় মনের মতন করে, রূপায় নিজের মতন করে বাঁশিটি বাজাচ্ছে, নিজের ব্যথা জড়িয়ে ফেলছে সেই বাঁশির সুরের মধ্য দিয়ে। যে ব্যথা সে বুঝে ধরিতে পারেনি, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, মানে ব্যথা এত কষ্ট সে বুকে ধরে রাখতে পারেনি, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাঁশিতে ঝরে। সেই ব্যথা ওই গানের মধ্য দিয়ে, বাঁশির সুরের মধ্য দিয়ে সে প্রকাশ করে। এই গোঠের রাখাল রূপাই আর সাজু দুই মাস্তুতো ভাই বোনের প্রেম কাহিনী কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু। নকশিকাঁথার মাঠ নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে। কবি দুই ভাই বোনের প্রেম কাহিনী তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, যারা নিজের মনের কথা, মনের কষ্ট বোঝাতে পারেনি। এখানে রূপায় চলে গেছে আর সাজু, রূপায় লুকিয়ে গেছে আর সাজু কতদিন শ্বশুরবাড়িতে একা পড়ে থাকবে বলে তাকে বাপের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আর পৌঁছে দেওয়া হলেও সাজু কিন্তু নকশিকাঁথা সেলাই করে দিন কাটিয়েছে, চোখের জলে বুক ভাসিয়েছে। অর্থাৎ ওই কাঁথার মধ্য দিয়ে, নকশিকাঁথার মধ্য দিয়ে তার সুখ দুঃখ সে তুলে ধরেছে, তার ওই কাঁথার সেলাইয়ের মধ্য দিয়ে। এবং বলেও গেছে যে কবরের মধ্যে যেন এই কাঁথাখানি বিছিয়ে দেওয়া হয়। যেদিন রূপায় ফিরে আসবে সেদিন সে বুঝতে পারবে যে সাজু কী করেছে। দেখা গেল একদিন সে রুগ্ন শরীরে ফিরে এসেছে এবং সেই কাঁথাখানি গায়ে দিয়ে কবরের উপর শুয়ে আছে রূপাই। এই যে দুঃখ মিশ্রিত এই যে কথা শুনলে অবশ্যই আমাদের চোখ ফেটে জল আসে। দুঃখের কবিতা, ব্যথার বাঁশি। কবিতাটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।